সবাক যুগের গোড়ার দিকে চলচ্চিত্র অতিমাত্রায় কথা নির্ভর হয়ে প্রায় থিয়েটারের পথে চলে গিয়েছিল, সে কথা আমরা জানি। টকি নামটার মধ্যেই এই ভুল বোঝার ইঙ্গিত রয়েছে, কারণ ধ্বনি বলতে তো শুধু টক বোঝায় না। অবশ্য ভুল ভাঙার পর আপনা থেকেই টকি নামটা লোপ পেয়ে গিয়ে আবার মুভি কথাটা চালু হয়ে গিয়েছিল। একটা কথা মনে রাখা দরকার যে নির্বাক ছবিতে শব্দ যোজনা সত্ত্বেও শব্দ কখনোই ছবির ওপর আধিপত্য করতে পারেনি বা পারবে না। অথবা অন্যভাবে বলতে গেলে ছবিকে উপেক্ষা করে যদি কেবল শব্দের ওপর জোর দেওয়া হয় তাহলে সিনেমার ভাষা দুর্বল হতে বাধ্য। একটা উদাহরণ দিলে এটার কারণ বোঝা যাবে। অনেকেই লক্ষ্য করে থাকবেন যে আমরা যখন কোনো চিন্তায় গভীরভাবে তন্ময় হয়ে থাকি তখন পারস্পরিক অনেক শব্দ সম্বন্ধে আমরা সম্পূর্ণ অচেতন হয়ে পড়ি। এমনকি 3 বার না ডাকলে হয়তো ডাকে সাড়া দিই না। কান সম্বন্ধে এটা সত্যি হলেও চোখের ব্যাপারে এটা খাটে না। চোখ খোলা থাকলে অন্য মনস্কতা সত্ত্বেও আমরা চোখের সামনে সব কিছুই দেখতে পাই, কেবল আমাদের চোখের ফোকাস কোনো নির্দিষ্ট বস্তুর ওপর নিবদ্ধ থাকে না। অর্থাৎ চোখ ও কান এই দুইয়ের মধ্যে প্রথম ইন্দ্রিয়টাই বেশি সক্রিয়। কাজেই সিনেমায় যখন দৃশ্যের সঙ্গে ধ্বনি যোগ হলো তখন পরিচালক তার হাতে ভাব প্রকাশের একটা নতুন হাতিয়ার পেলেন বটে, কিন্তু সেটা ছবির চেয়ে বেশি জোরালো কিছু নয়। তবে ধ্বনিযোগের ফলে চলচ্চিত্রে ভাব প্রকাশ যে অনেক সহজ হয়ে গিয়েছিল সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং স্বভাবতই ধ্বনিযুক্ত ছবি বাস্তবের আরেক ধাপ কাছে এগিয়ে এসেছিল। এর ফলে ছবির বিষয়বস্তুর পরিধিও অনেক বেড়ে গিয়েছিল। সবাক চিত্রের প্রাথমিক ভুলভ্রান্তি কাটিয়ে উঠতে বেশি সময় লাগেনি। 1828 সালে আমেরিকায় প্রথম সবাক ছবি তোলা হয়। 30 দশকের মাঝামাঝি এমন একটা অবস্থায় এসে গিয়েছিল যখন ধ্বনির দিকটা বিবেচনা করে চলচ্চিত্রের একটা নতুন ব্যাকরণ লেখা সম্ভব। বলা বাহুল্য, সিনেমার তত্ত্ববিদেরা এ কাজে অবহেলা করেননি মোটেই। গ্রিফিথের কতগুলি প্রাথমিক আবিষ্কার সবাক যুগেও টিকে গিয়েছিল ও এডিটিংয়ের প্রায় সব নিয়মই এই নতুন ভাষাতেও প্রয়োগ করা চলত। যন্ত্রের উন্নতির ফলে ক্যামেরা ও রসায়নাগারের কাজও সহজ হয়ে এসেছিল, বা এমনকি যেসব কাজ আগে আদৌ সম্ভব ছিল না সে কাজও করার সুযোগ এসে পড়েছিল। ফলে চলচ্চিত্র ভাষার ভাব প্রকাশের ক্ষমতাও উত্তরোত্তর বেড়ে যাচ্ছিল। নির্বাক যুগে ভোর বা সন্ধ্যার আগে ছবি তোলা তখনকার দিনের ফিল্ম দ্বারা সম্ভব ছিল না, বা উপযুক্ত ফিল্টারের অভাবে সূর্যের আলোতে ছবি তুলে তাকে রাতের জ্যোৎস্না বলে চালানো সম্ভব ছিল না। 1930-এর মাঝামাঝি এই কাজগুলোও সম্ভব হয়ে পড়ল। তারপর রঙিন ছবি যখন শুরু হলো তখন তো আরেক বিপ্লব এলো বলা চলে, কারণ পরিচালক রঙের সাহায্যে তার ছবির মধ্য দিয়ে আরও নতুন ভাব প্রকাশ করার সুযোগ পেলেন। রং কিভাবে কথা বলতে পারে তার একটা উদাহরণ এখানে অপ্রাসঙ্গিক হবে না। বাঙালি মেয়ের সিথির সিঁদুর সাদা কালো ছবিতে চুলের সঙ্গে তফাৎ করা যায় না। রঙিন ছবিতে শুধু মেয়ের মুখের ক্লোজ আপ দেখিয়েই বুঝিয়ে দেওয়া যায় সে কুমারী না বিবাহিতা। শব্দের ফলে একটা প্রধান পরিবর্তন এসেছিল ছবির অভিনয় রীতিতে। নির্বাক যুগে কথার অভাব পূরণ করার জন্য অভিনেতাকে ভাব প্রকাশের জন্য অনেক সময় কিছু অস্বাভাবিক মুদ্রার আশ্রয় নিতে হতো। শব্দ এসে পড়ায় এসবের আর কোনো প্রয়োজন রইল না, এবং থিয়েটার সংলাপ লেখার বাতিক শেষ হলে পর অভিনয় ক্রমে স্বাভাবিক হতে শুরু করল। তার মানে এই নয় যে চলচ্চিত্রে নাট্যরসের প্রয়োজন ফুরিয়ে গেল। আসলে চিত্র রচয়িতারা ক্রমেই যেটা বুঝতে পারলেন সেটা এই যে ছবির কাহিনীর নাট্যরস প্রধানত ক্যামেরা ও এডিটিংয়ের বিশেষ বিশেষ ব্যবহারেই ফুটে ওঠে। তার জন্য অভিনয় বা সংলাপকে নাটকের সুরে বাঁধার কোনো প্রয়োজন হয় না। 30 দশকের মাঝামাঝি থেকেই বিদেশি ছবিতে একটা সহজ সাবলীলতা এবং তার সঙ্গে ধ্বনি প্রয়োগের একটা বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এর মানে হলো যে দৃশ্য ও ধ্বনির সমন্বয় কিভাবে হওয়া উচিত সেটা অনেক পরিচালকই বুঝে ফেলেছিলেন। শিল্পের বিচারে অবশ্য এই সাবলীলতা যথেষ্ট ছিল না। একটা বিশেষ ধরনের ছন্দময়তা, ছবি ও ধ্বনির সমন্বয়ে একটা বিশেষ ব্যঞ্জনার সৃষ্টি, চরিত্র ও বিষয়বস্তুর গভীরে প্রবেশ করে তার মধ্যে সজীবতার সঞ্চার, এবং সব শেষে ছবির উপরে
রচয়িতার একটা বিশেষ মেজাজ ও বিশেষ দৃষ্টিভঙ্গির ছাপ। এই সব কিছুর উপরেই ছিল শিল্পের বিচার। অনেক সময়ই দেখা গেছে যে ছবি যদি সাংগীতিক গুণে অর্থাৎ ছন্দ, গতি, কন্ট্রাস্ট ইত্যাদি গুণে বিশেষ সমৃদ্ধ হয়, তাহলে সে গুণ বিষয়বস্তুর মামুলিত্ব ছাপিয়ে শিল্পের স্তরে উন্নীত হতে পারে। জন ফোর্ডের অনেক ওয়েস্টার্ন ছবি, হিচককের কিছু ছবি, লুবিচের হাসির ছবি সবই এই জাতীয় শিল্প সৃষ্টির পর্যায়ে পড়ে। আবার এও দেখা গেছে যে ছবিতে সাংগীতিক গুণ থাকুক বা না থাকুক, কেবল বিষয়বস্তুর গভীরতা এবং চরিত্র ও পরিবেশের ব্যঞ্জনাময় ডিটেল সমৃদ্ধ চলচ্চিত্রধর্মী প্রকাশের ফলেই ছবি স্মরণীয় শিল্প সৃষ্টি হয়ে উঠেছে। উদাহরণস্বরূপ দোনস্কয়ের চাইল্ডহুড অফ ম্যাক্সিম গোর্কি বা ইদানিংকালের জাপানি পরিচালক ওজুর কিছু ছবির নাম করা যেতে পারে। এসব ছবির গুণ মহৎ সাহিত্যের গুণ, তবে একে চলচ্চিত্র বিরোধী বলা চলে না, কারণ এসব ছবিতে চরিত্র ও পরিবেশের প্রকাশ হয়েছে ক্যামেরা ও অভিনয় দ্বারা ব্যক্ত অজস্র পুঙ্খানুপুঙ্খ ডিটেইলের সাহায্যে। চলচ্চিত্রের ধর্ম বজায় রেখে একই ছবিতে সাংগীতিক ও সাহিত্যিক এই দুই গুণের সার্থক সমন্বয় সহজ ব্যাপার নয়, কারণ সিনেমার আঙ্গিকের দিকটা বিষয়বস্তু নিরপেক্ষ নয়। সঙ্গীতের মতো বিমূর্ত শিল্পে রচয়িতা ফর্মকে ইচ্ছে মতো গড়ে পিটে নিতে পারেন। বিমূর্ত পেন্টিংয়েও এটা সম্ভব। এখানে একমাত্র কর্তৃত্ব করেন সৃষ্টিকর্তার শিল্পসত্তা। কিন্তু চলচ্চিত্রের বিষয়বস্তু যেখানে বাস্তবধর্মী, সেখানে তার একটা নিজস্ব সত্তা আছে। সুতরাং নির্দিষ্ট সময়ের গণ্ডিকে তাকে বেঁধে ফেলতে হলে সব সময় রচয়িতার খেয়াল খুশি মতো গড়ে পিটে নেওয়া চলে না। বিশেষত কাহিনীর চরিত্রাবলী ও তাদের পরস্পরের সম্পর্ক যদি জটিল হয়, তাহলে এই কাজটা খুবই কঠিন হয়ে পড়ে। সিনেমার গল্পতে তাই এই ধরনের জটিলতাকে প্রশ্রয় না দেওয়াটাই রেওয়াজ হয়ে গিয়েছিল। ব্যবসায়িক ভিত্তিতে প্রতিষ্ঠিত এই শিল্পকলা দর্শকদের সুসংবদ্ধ প্লট ও সহজবোধ্য সরল চরিত্রের পথেই নিয়ে যেত। সুতরাং 40 দশকের ছবির যে ভাষা ও প্রকৃতি, তার জন্য চিত্র নির্মাতাদের দায়িত্বের সঙ্গে সঙ্গে দর্শকদের দায়িত্বের কথাটাও মনে রাখা দরকার। দর্শক কি বোঝে, কি চায়, কিসে খুশি, এই প্রশ্নগুলো কোনো চিত্র নির্মাতাই সহজে উপেক্ষা করতে পারতেন না। দর্শক চায় নিটল প্লট সম্বলিত কাহিনী, তা কমেডি হোক বা ট্র্যাজেডি হোক, সমসাময়িক হোক বা পৌরাণিকই হোক। দর্শক চায় নাটকীয় ঘাত প্রতিঘাত, চায় সুদর্শন নায়ক নায়িকা, যে কারণে স্টার সিস্টেমের উৎপত্তি। চায় মনোরম বহির্দৃশ্যাবলী ও ছিমছাম সুদৃশ্য পরিবেশ, আর চায় বিভিন্ন রসের একটা উপভোগ্য সমন্বয়, যাতে সব শেষে মনটা বেশ ভরে যায়। আশ্চর্য এই যে এই অকাট্য ফর্মুলার মধ্যেও অনেক ভালো ছবি তৈরি হয়েছে। যদিও ভাষার ব্যাপারে তাতে চমকপ্রদ বৈশিষ্ট্য কিছু থাকা সম্ভব নয়, তবে এই অবস্থায় এটাও স্বাভাবিক যে যখনই কোনো গুণী শিল্পী গতানুগতিকের বাইরে কিছু করতে চাইতেন, তখনই তাকে অজস্র বাধার সামনে পড়তে হতো। এই 40 দশকেও আমেরিকার বাইরে ভাষার দিক দিয়ে কিছু অসাধারণ ছবি হয়েছিল, কিন্তু সংখ্যায় তা এতই কম এবং তার প্রচার এতই সীমাবদ্ধ ছিল যে সেসব ছবি দর্শক বা সমালোচকদের মনে ব্যাপকভাবে রেখাপাত করতে পারেনি। আজ এসব ছবির কদর হয়েছে, কারণ যুগ পরিবর্তনের ফলে আজ চলচ্চিত্রের সমঝদারির ভোল পাল্টে গেছে।